এক্সপ্রেস, ইমপ্লাইড, ট্যাকিট, ওয়াশি। তো এক্সপ্রেস, ইমপ্লাইড, ট্যাকিট অ্যান্ড হচ্ছে ওয়াশি। আহ উচ্চারণগুলো একটু খেয়াল রাখবেন যাতে করে এটা আমরা পারফেক্টলি বলতে পারি। সো আসেন, এক্সপ্রেস মানে কি, এটাকে যদি আমি বাংলা করি, এক্সপ্রেস মানে হচ্ছে সবকিছু বলে দেওয়া, এক্সপ্রেসিভ। সবকিছু বলা থাকবে, সবকিছু লেখা থাকবে, সবকিছু করা থাকবে। তো আপনি যদি ওই কন্ট্রাক্টটা যা কিছু বলা আছে লেখা আছে সেই অনুসারে কাজ না করেন, তাহলে আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। সো যখন একটা কন্ট্রাক্টে সব কিছু রিটেন থাকে, সবকিছু স্পোকেন থাকে, সেই কন্ট্রাক্টটাকে বলা হয় এক্সপ্রেস কন্ট্রাক্ট। এইটার জাস্ট অপোজিটটাই হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। মানে আমার বলে দেওয়া থাকবে না কি করতে হবে, আমাকে সিচুয়েশন দেখে বুঝে নিতে হবে যে এটা আমার করতে হবে। যেমন একটা সময় ছিল সিটিং বাস নামে একটা বাসের সার্ভিস চালু হয়েছিল। আগে টিকিট কাটতে হতো, সিট ওয়াইজ আমাদেরকে টিকিট দেওয়া হতো এবং আমরা বাসে উঠে যেতাম। উবারে আপনি টাকা দেখছেন, দেখে উবার কল করছেন, উবারের সার্ভিস নিচ্ছেন, এরপর টাকাটা দিয়ে বের হয়ে যাচ্ছেন। এটা কিন্তু কোথাও লেখা নাই যে উবারে উঠতে হলে প্রথমে আপনাকে অনলাইন অ্যাপের মাধ্যমে তাদেরকে কল করতে হবে, তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। এই ধরনের কিন্তু কোথাও কোনো কিছু লেখা নাই। কিন্তু এটা একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরে আমরা যেতে পারি না। সো যখন আমরা কোনো একটা কন্ট্রাক্ট বা কোনো একটা চুক্তিতে একত্রিত হই, তখন অনেক সময় থাকে যে আমরা বুঝেই ফেলি বাই নেচার কি করতে হবে। তখন আমাকে আর লিখিয়ে পড়িয়ে শিখিয়ে দেওয়া হবে না। সো ওই ধরনের কন্ট্রাক্ট গুলোকে আমরা ইমপ্লাইড কন্ট্রাক্ট বলি। যেমন আপনি একটা ডক্টর দেখাতে গিয়েছেন, ডক্টরের সাথে ওই মুহূর্তে আপনি সিরিয়াল নিয়েছেন, তাকে টাকা পরিশোধ করেছেন, তাকে আপনার প্রবলেমের কথা বলেছেন, ডক্টর আপনার প্রবলেমের জন্য সলিউশন খোঁজার চেষ্টা করছে। এই পুরো সিচুয়েশনে কোনো কিছু ওয়েল রিটেন নাই। কিন্তু আপনি অ্যাজ আ পেশেন্ট এবং অ্যাজ আ ডক্টর, দুইজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে, এটা কিন্তু ইমপ্লাইড কন্ট্রাক্ট। টাকা না দিলে ডক্টর আপনাকে দেখবে না, ডক্টর আপনাকে দেখলে আপনাকে টাকা দিতেই হবে। তো এই সিচুয়েশনটাকে ইমপ্লাইড বলা হচ্ছে। ট্যাকিট কন্ট্রাক্ট মানে হচ্ছে আহ এইটা আহ, বলা থাকে না, বাট বুঝে নিতে হয়। ইটস ওয়ান কাইন্ড অফ ইমপ্লাইড কন্ট্রাক্টেরই আরেকটা আপডেটেড ভার্সন, ট্যাকিট কন্ট্রাক্ট। এটা কি রকমের? যেমন আপনারা ধরেন গ্রাউন্ড ফ্লোরে তীর চিহ্ন দেওয়া থাকে, ডানে গিয়ে বায়ে, বায়ে গিয়ে সোজা। আপনাকে ওভাবে করেই পার্কিং স্লটটা খুঁজে বের করতে হয়। অথবা যেমন আমি যখন অনেক ছোট ছিলাম, যমুনা, মানে আমি হারাই যেতাম, যমুনার দিক নির্দেশনা আমি বুঝতাম না। সো যমুনাতে এরপরে আমি দেখলাম যে নির্দেশনা দেওয়া আছে কোন সব কত নাম্বারে কোন দিকে গেলে কি হবে না হবে। সো এই ট্যাকিট কন্ট্রাক্টটা বলতে বোঝানো হয় যে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। আপনাকে টুকটাক একটা নির্দেশনা দিয়ে দিবে, কিন্তু বাকিটা আপনাকে বুঝেই নিতে হবে। যেমন লাল বাতি জ্বললে আমরা বন্ধ হব, সবুজ বাতি চললে আমরা হাঁটা শুরু করব বা রাস্তা পার হব বা গাড়ি চলা শুরু করবে। এটা একবারই আপনাকে বলে দেওয়া থাকবে এবং ওটাকে আপনাকে লাইফ টাইম ফলো করতে হবে। সো ইমপ্লাইড কন্ট্রাক্টের আরেকটা আপডেটেড ভার্সন হচ্ছে ট্যাকিট কন্ট্রাক্ট। এই দুইটার মধ্যে খুব স্লাইড ডিফারেন্স আছে। একটা ইমপ্লাইড মানে হচ্ছে আপনাকে কিছু বলেই দেওয়া থাকবে না, আপনার কমন সেন্স ইউজ করে ইউ উইল ডু দ্য কন্ট্রাক্ট। আর ট্যাকিট মানে হচ্ছে আপনাকে বলে দেওয়া থাকবে, বাট আপনাকে কমন সেন্স ইউজ করে ওই জিনিসটাকে ফর এভার মেনটেন করে যেতে হবে। যেমন আমাদের ধরেন রাস্তাঘাটে চলাচলের সিস্টেম, অথবা একটা বিজনেস করতে গেলে কি ধরনের কন্ট্রাক্ট করতে হয়, এটা একবারই বলে দেওয়া থাকবে। লাইসেন্স করার সিস্টেম কি একবারে বলে দেওয়া থাকবে, পাসপোর্ট করার সিস্টেম কি একবারই বলে দেওয়া থাকবে। ডেলি ডেলি আপনাকে কিন্তু কেউ বলছে না। তো আপনি একবার যে জিনিসটা কন্ট্রাক্টে এন্টার করছেন, তখনই আপনাকে নিজের সাইলেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে বুঝে নিতে হবে হোয়াট টু ডু ফর দ্য নেক্সট স্টেপ। লাস্ট ওয়ান হচ্ছে কোয়াসি। কোয়াসি কন্ট্রাক্ট বলতে বোঝানো হয় যে আপনাকে ল কখনোই বাধ্য করতে পারবে না ওটা করতে। যেমন আপনাকে কি আইন দিয়ে আমি বলতে পারবো আপনি সত্যি কথা বলবেন, অথবা প্রতারণা করবেন না, অথবা মানুষের টাকা নিবেন না? এটা তো আমি আইন দিয়ে আপনাকে কখনো বুঝাতে পারবো না। এটা আপনার ব্যক্তি স্বাধীনতা এবং আপনার মোরালিটি, আপনার পার্সোনালিটির উপরে বেস করে আপনি হচ্ছে যখন কোনো একটা কন্ট্রাক্টে এন্টার করেন। যেমন প্রায় সময় এরকমের হয়, ফুড পান্ডাতে খাবার চলে আসে, অন্য পার্টি বিকাশে টাকা দিয়ে দিয়েছে, ভুল করে আমার বাসায় চলে আসছে, আমি খাবারটা খেয়ে বসে রইলাম। এটা
আমি করতে পারি না, এবং এটা যদি আমি করে থাকি, যেই পার্টির খাবার যাওয়ার কথা ছিল সেই পার্টি এসে যদি আমাকে ধরেও, আমি কিন্তু এটা ডিনাই করতে পারি, আমি এটা ফেরত নাও দিতে পারি, আমি খেয়ে ফেলেছি এটাও বলতে পারি। কিন্তু আপনার মোরালিটি কি বলে এটা তো আপনি করতে পারেন না। তো এই ধরনের কন্ট্রাক্ট গুলাকে কোয়াসি কন্ট্রাক্ট বলে। তো আমি যদি এটাকে একটু সামারি করি, এক্সপ্রেস মানে সবকিছু বলে দেওয়া থাকবে অ্যাজ পার যা যা বলে দেওয়া আছে, যা যা লিখিত আছে সেভাবেই কাজ করতে হবে। ইমপ্লয়েড মানে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে আপনাকে কখন কি করতে হবে। ট্রেনে উঠেছেন, টিকিট কাটতে হবে, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। ট্যাকিট কন্ট্রাক্ট মানে হচ্ছে আপনাকে মোটামুটি একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হবে, বাট আপনাকে ওই সিচুয়েশন বা ওই স্টেটমেন্ট থেকে বুঝে নিতে হবে নেক্সট আপনার স্টেপগুলো কি হবে। লাস্ট ওয়ান কোয়াশি, যেটাকে বলা হচ্ছে আপনার মোরালিটি, আপনার পার্সোনালিটি, আপনার রিলিজিয়াস পার্সপেক্টিভ, আপনার বেড়ে ওঠা, আপনার সোশ্যালাইজেশন আপনাকে কি শিক্ষা দেয়, সেইটার উপরে বেস করে আপনি যখন মানুষের সাথে কন্ট্রাক্টে এন্টার করেন। এই চারটা জিনিস কি আমি বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি এখন 2 নাম্বার টাইপে চলে যাব, যেটাকে বলা হচ্ছে ভ্যালিডিটির উপরে বেস করে। এখানে অনেকগুলো টাইপস আছে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। অন দ্য বেসিস অফ ভ্যালিডিটি বলতে বোঝানো হয়েছে কন্ট্রাক্টটা লিগালি কতটুকু বাতিল হবে, কতটুকু যোগ্য হবে, কতদিন পর্যন্ত এটাকে রান করা যাবে। যেমন আমি আর ধরেন আপনাদের মধ্যে কেউ একজন, আমরা একটা বিজনেস করছি, আমরা তামাকের বিজনেস করব। ধরে নেন বাংলাদেশে তামাকের বিজনেস করা ইল্লিগাল, ধরে নেন। তাহলে আমাদের কন্ট্রাক্টটা যতই সুন্দর হোক, আমাদের মধ্যে যতই আন্ডারস্ট্যান্ডিং থাকুক, যতই প্রফিটেবল বিজনেস হোক, একটা ইল্লিগাল প্রোডাক্ট নিয়ে তো আমরা বিজনেস করতে পারবো না। সো যেই মুহূর্তে গভর্নমেন্ট আমাদেরকে বলে দিবে যে আপনারা এই বিজনেসটা করতে পারবেন না বিকজ টোবাকো হচ্ছে বাংলাদেশে ইল্লিগাল, ধরে নিচ্ছি এক্সাম্পলটা, তাহলে আমাদের ওই মুহূর্তেই কন্ট্রাক্টটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সো এটাই বোঝানো হয়েছে যে আমরা যে কন্ট্রাক্ট করি সেগুলোর অনেকগুলো টাইপস আছে। প্রথম টাইপসটাকে বলা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। এটার মানে হচ্ছে আপনার একটা কন্ট্রাক্ট হতে হলে যতগুলো এসেনশিয়াল এলিমেন্টস আছে, সবগুলো এলিমেন্টস যদি সুন্দরভাবে থাকে, লিগালি এনফোর্সেবল থাকে, এবং এটা একটা সব কন্ডিশনকে ফিল আপ করে কন্ট্রাক্টটা করা যায়, তখন এটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলে। যেমন আপনি চিংড়ি মাছের বিজনেস করতে পারেন, আপনি একটা কোচিং সেন্টার দিতে পারেন, আপনি যে অর্গানাইজেশনের জন্য কাজ করছেন তার শেয়ার কিনতে পারেন। এই ধরনের যে নর্মাল কন্ট্রাক্ট গুলো আছে এগুলোকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলি। তার মানে আমরা ওনাদের শর্তগুলো সব মেনে নিয়েছি, মেনে নিয়ে অ্যাজ পার দ্য রুলস, অ্যাজ পার দ্য ফর্মালিটিস ওগুলোকে ফিল আপ করছি, এবং ওইভাবে আমাদের কন্ট্রাক্টটা গ্রো করছে। আমরা ওটাকে রিনিউ করছি, লাইসেন্স করছি, যা যা করার দরকার কন্ট্রাক্টের জন্য সবকিছু করছি। এই সিচুয়েশনটাকে বলা হয় ভ্যালিড কন্ট্রাক্ট। সেকেন্ডটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে ভয়েডেবল মানে হচ্ছে বাতিলযোগ্য, আর মানে ভয়েডেবল আর ভয়েড মানে হচ্ছে আহ, এখন পর্যন্ত আমরা বুঝতেছি না যে এইটা বাতিলযোগ্য নাকি বাতিলযোগ্য না। যেমন আমাকে বলা হয়েছে যে আমি আহ, বাসা বানাবো, আই এম দ্য কন্ট্রাক্টর। সো আমাকে বলা হয়েছে মঙ্গল গ্রহ থেকে পাথর এনে তারপরে বাসা বানাতে, ইজ ইট পসিবল? যখনই এই ধরনের একটা ইম্পসিবল টার্ম দিয়ে দিবে, কন্ট্রাক্ট ওই মুহূর্তে ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন আমাকে বলা হচ্ছে যে বাংলাদেশে আমি 10 টাকাতে কোকা কোলা সেল করব, দিস ইজ দ্য কন্ট্রাক্ট, আপনি আমাকে ডিলার হিসেবে নিয়েছেন। এটা কি আমার পক্ষে পসিবল? 10 টাকাতে কি কোকা কোলা প্রডিউস করে প্রফিট করে 10 টাকায় সেল করা আমার পক্ষে কি পসিবল? নো। সো তখন কি হয়ে যাবে, এটা ভয়েডেবল, ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। তার মানে এই কন্ট্রাক্টটা তখনই আর থাকবে না যখন ইম্পসিবল লেভেলের কোনো একটা কন্ডিশন এখানে ইমপ্লাইড করা হবে। যেমন আমি আমি ধরেন আপনাদেরকে ল পড়াচ্ছি, এটা তো একটা কন্ট্রাক্ট, রাইট? যে 12টা ক্লাস পরে আপনারা লটাকে সুন্দর মতো বুঝবেন। এখন আমি যদি 12 ক্লাসের পড়া 12 ঘন্টায় একদিনে আপনাদেরকে বুঝাই দিই, আপনারা কি কেউ ওই ক্লাসটা করবেন? নেভার। সো আমাদের মধ্যে কন্ট্রাক্ট হয়ে গেছে আমরা ল বুঝবো, 12টা ক্লাস হবে। কিন্তু যেই মুহূর্তে আমি কন্ডিশন ইম্পোজ করে দিচ্ছি যে না, আপনাদেরকে 12 ঘন্টায় আমি 12টা ক্লাস বুঝাই দিব, তখন আপনারা কি করবেন? আমার সাথে বাতিল হয়ে যাবেন, তখন এটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো কন্ট্রাক্টটা হচ্ছে হওয়ার মুহূর্তে কোনো একটা ইম্পজ কন্ডিশন করে ফেললে এটাকে ভয়েডেবল কন্ট্রাক্ট বলছি। কেউ কোনো কথা বলছি আমরা?
আচ্ছা, তারপরে আছেন ভয়েডেবল কন্ট্রাক্ট। একটা হচ্ছে বাতিল, চুক্তি বাতিল, ভয়েড। আর ভয়েডেবল মানে হচ্ছে বাতিল যোগ্য। তো একটা কন্ট্রাক্ট কখন বাতিল যোগ্য হয়? যখন আপনি কাউকে প্রেসার করেন, কাউকে আপনি ভয় দেখান, কেউ ম্যাচুরিট না, কেউ হচ্ছে মাইনরিটি, তারপরে আহ, ওই কন্ট্রাক্ট করার মতো তার যোগ্যতা নাই। যেমন আমার কাছে 1 টাকাও নাই, আপনি আমাকে বলতেছেন 10 লাখ টাকা দিতে হবে, আমার সাথে বিজনেস করতে হবে বিকজ আই এম ইউর ফ্রেন্ড। এটা কি? এটা তো একটা জোরপূর্বক হচ্ছে। তো যখন আন্ডার প্রেসার কোনো একটা 16 বছরের মানুষকে নিয়ে আপনি কন্ট্রাক্ট করছেন, কোনো একটা ড্রাঙ্ক পার্সন, অথবা কোনো একটা, তার কোনো টাকা পয়সা নেই, সব ফ্রিজ হয়ে গেছে, পলিটিক্যালি সে ইনস্টেবল একটা পার্সন, এই ধরনের মানুষের সাথে যখন আপনি কোনো কন্ট্রাক্টে চলে যান, তখন সেটা মানে কন্ট্রাক্টে যাওয়ার আগে ওটা বাতিল হয়ে যায়। কারণ ওটা তো কন্ট্রাক্ট হয়ই না। আমাদের প্রথমে কন্ট্রাক্ট হওয়ার জন্য তো প্রথমেই এলিমেন্টসটাই হচ্ছে আমাদেরকে মেজরিটি হতে হবে, আমাদেরকে 18+ হতে হবে, নর্মাল মানসিকতার হতে হবে, আমাদের দেউলিয়া হলে চলবে না, ফ্রিজ অ্যাকাউন্ট থাকলে চলবে না। তো বুঝতে পেরেছি কখন ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে। ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে কন্ট্রাক্ট চলছে, ওই সময় এমন একটা কন্ডিশন ইম্পোজ করে দিলাম যে ওটা রাখা পসিবল হচ্ছে না। আর ভয়েডেবল কন্ট্রাক্ট বলতে বোঝানো হচ্ছে আমি এমন একটা পার্টির সাথে কন্ট্রাক্ট করছি যে ওই কন্ট্রাক্টটা হবেই না, কারণ পার্টিটাই ঠিক নাই। তারপর একটা হচ্ছে এনফোর্সেবল কন্ট্রাক্ট। এনফোর্সেবল কন্ট্রাক্ট মানে হচ্ছে আহ কোন একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এনফোর্স করতে পারছি না বাই ল। যেমন আপনি আমার সাথে একটা কন্ট্রাক্টে আছেন, কিন্তু ওই মুহূর্তে দেখা গেল ওই কাগজপত্র ঠিক নাই, ভ্যালিড নাই, কথাবার্তার কোনো মিল নাই, বা যেই অপরাধটা আপনি আমাকে দিচ্ছেন বা দোষটা দিচ্ছেন ওই অপরাধের সাথে ওই কন্ট্রাক্টের কোনো সম্পর্ক নাই। যেমন একটা খুব ভালো উদাহরণ দিই, কিছুদিন আগে আমরা ডক্টর সাকিয়া, ওনার নাম, ওনার একটা হিস্ট্রি আমরা শুনলাম, এবং তারপরে দেখা গেল ওনাদের বিয়েটাই ভ্যালিড না। সো দেখেন, উনি কিন্তু এখন চাইলেও অনেক কিছু করতে পারছেন না, কারণ ওনাদের ডকুমেন্টেশনই ঠিক নাই। সো ডকুমেন্টেশন যখন ঠিক থাকে না, তখন আপনি চাইলেও আর ল দ্বারা কন্ট্রাক্টের জন্য কোনো কিছু করতে পারছেন না, কারণ আপনাকে তো প্রুফ দেখাতে হবে। সো দ্য ডকুমেন্টেশন ইজ দ্য প্রুফ। সো আপনার সাথে ধরেন আমার কোনো একটা বিজনেসের কন্ট্রাক্ট আছে অথবা এমপ্লয়মেন্টশিপের একটা কন্ট্রাক্ট আছে, বাট কাগজপত্রের সাথে কথার কোনো মিল নাই, তখন আপনি চাইলেও কোর্টে আমাকে কোনোভাবে আইন দেখাতে পারবেন না। লাস্ট ওয়ান, ইললিগাল কন্ট্রাক্ট। এটা তো আমরা বুঝতেছি, ইললিগাল কোনো একটা অ্যাক্টিভিটিস এর জন্য আমরা যখন কন্ট্রাক্ট করি, যেমন মানব পাচার করা, দেশের বাইরে মানুষকে পাঠিয়ে দেওয়া, ভুলভাল তথ্য দেওয়া, আর্লি ম্যারেজ করে দেওয়া, তারপরে হচ্ছে মাল্টিপল ম্যারেজ করা, একটা ফেক কোনো বিজনেস করা, অথবা প্রতারণা করা, যেমন ই ভ্যালির যে ব্যাপারটা ঘটেছিল বাংলাদেশে, ওটা একটা ইললিগাল কন্ট্রাক্ট ছিল, ওদের ইললিগাল একটা বিজনেস ছিল, ওদের কাজের সাথে কথার কোনো মিল ছিল না। সো এই কয়টা টাইপসকে আমরা বলছি বেসিস অফ ভ্যালিডিটি। সো এটাকে আমাকে আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে? নো ম্যাম। আচ্ছা, আমি একটা ছোট্ট কুইজ ধরে ফেলি, যে পারবেন মার্কস পাবেন। সো 5 মার্কস। সো আমি যদি বলি যে আমি বাংলাদেশে বিটকয়েনের বিজনেস করব, সো আমার এই বিজনেসটার কন্ট্রাক্টটা কোন ধরনের কন্ট্রাক্ট হবে? ভেরি ইলিগাল গুড, হবে। ভেরি গুড। যারা বলেছেন আমাকে লিগাল হবে লিগাল একটু, হবে আমাদের এখানে ইনবক্স যে আছে এখানে একটু আইডিটা লিখে দিবেন, ঠিক আছে? প্রথম যে দুইজন বলেছেন। আচ্ছা, জি। তারপরে তারপরে আমি বলি আর ওই কন্ডিশন বলি। যেমন আমি বললাম যে আমি একটা বিল্ডিং এর ডিজাইন করব। সো আমাকে বলা হয়েছে যে ডিজাইনটা, আমাকে শুধু ডিজাইনটা বানাতে বলা হয়েছে। সো ওইটার জন্য যা যা জিনিস লাগবে, কনক্রিটস থেকে শুরু করে যা যা স্টাফস লাগবে, এগুলো লজিস্টিক সাপোর্ট আমাকে বলা হয়েছে ইউকে থেকে নিয়ে এসে দিতে। কিন্তু যখন আমরা কন্ট্রাক্ট করেছিলাম তখন অ্যাজ সাচ কোনো কথা বলা হয়নি, কারণ আমি বাংলাদেশের আর্কিটেক্ট, আমি বাংলাদেশের ডিজাইন করব বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে, ইউকে থেকে আনা তো আমার পক্ষে ওই কস্টিং এ পোষাবে না। তো ওই মুহূর্তে আমার কন্ট্রাক্টটা কেমন হয়ে যাবে? ইলিগাল। ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট অর ভয়েডেবল কন্ট্রাক্ট? ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট। ভেরি গুড, ইম্পসিবল জিনিস ভয়েড করতে গেলে ম্যাম ভয়েড কন্ট্রাক্ট। ভেরি গুড।
I really appreciate যে ম্যাম আপনার ভয়েডেবল কন্ট্রাক্ট। no, it's void contract. হোয়াইট হোয়াইট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নেই। Yes, ma'am. হোয়াইট কন্ট্রাক্ট হবে, জি। আচ্ছা, তারপরে আসেন আহ, আমি আহ, আমি হচ্ছে একটা বিজনেস করছি। বিজনেসের কোনো টাইপস বলা নাই, বিজনেসটা কিসের এটা আমি বলি নাই ডকুমেন্টে। এখন আমার পার্টনার আমার সাথে প্রতারণা করেছে। তার সাথে আমার কথা ছিল 8 মাস আমরা কন্টিনিউ করব, ফিজিবিলিটি টেস্টটা করব, তারপরে আমরা মার্কেটে প্রোডাক্ট সেল করব। কিন্তু কন্ট্রাক্টে বলাই নাই যে 8 মাস ধরে আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল করব। সো আমার যে পার্টনার সে আমার সাথে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে যে প্রতারণা করেছে এটা আমি নিজেই কনফিউজড। সো আমি লয়ারের কাছে গিয়েছি। আমাকে লয়ার বলতেছে যে আপনার তো কথাবার্তা স্পষ্টই না, আপনার প্রোডাক্টই তো ঠিক নেই, আপনি কি সেল করছেন, আপনার ফ্রেন্ডের সাথে আপনি কি বিজনেস করছেন। তো আমাকে কোনো ধরনের আইনি সহায়তা করা হলো না। এই সিচুয়েশনটা কি হবে? আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। ভেরি গুড। আর ভয়েডেবল কন্ট্রাক্ট আমরা বুঝেই যাচ্ছি যে আন্ডার প্রেসারে যদি কাউকে করা হয় অথবা সে মাইনর। Yes, ma'am. এন্ড লাস্ট ওয়ান ভ্যালিড কন্ট্রাক্ট, আমরা সবাই বুঝছি যে এই যে আপনার সাথে আমার একটা ভ্যালিড কন্ট্রাক্ট আছে। এখন কেউ একটা পার্টি, যেমন আপনি আমার এনরোল করা স্টুডেন্ট, আপনি এখন পরীক্ষা না দেওয়ার পরে যদি বলেন আমাকে পাশ করাই দিতে হবে, তাহলে আমি যথারীতি অবশ্যই বলতে পারবো যে আপনি এটা করতে পারেন না, আপনাকে ক্লাস করেই পাশ করতে হবে। এই যে আপনাকে আমি কন্ডিশনটা বললাম, এটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা হচ্ছে। সো আই হোপ আপনারা এই 5টা টাইপ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার চলে আসেন 3 নাম্বার টাইপে। 3 নাম্বার টাইপটা হচ্ছে অন দ্য বেসিস অফ এক্সিকিউশন অ্যান্ড পারফরমেন্স। এটার মানে হচ্ছে দুইটা পার্টি বা ততোধিক পার্টি তারা কিভাবে কাজটা সম্পন্ন করে। সো 1 নাম্বারকে বলা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, 2 নাম্বারটাকে বলা হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট। এক্সিকিউটেড কন্ট্রাক্ট মানে হচ্ছে দুই পার্টি কাজ শেষ করে ফেলছে, এখন এক পার্টি টাকা দিবে আর এক পার্টি প্রোডাক্ট নিবে। যেমন আমি একটা পার্টি, আপনারা একটা পার্টি, আমি পড়া বুঝাই দিছি, আপনারা পড়া বুঝে নিচ্ছেন। দুইটা কাজই কিন্তু সাইমালটেনিয়াসলি হচ্ছে, দুইটা কাজ টুগেদার হচ্ছে, কন্টিনিউয়াল প্রসেস। এমন না যে আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, 2026 সালে গিয়ে কোনো একটা সময় আপনাদের অ্যাভেলেবিলিটির উপরে বেস করে আপনারা মিড টার্ম এক্সাম দেবেন, এটা সম্ভব না। সো এক্সিকিউটেড কন্ট্রাক্ট বলতে বোঝানো হয় যে দুই পার্টি সমান তালে যখন কাজটা সম্পন্ন করে, এটাকে এক্সিকিউটেড কন্ট্রাক্ট বলে। আর এক্সিকিউটরি কন্ট্রাক্ট মানে হচ্ছে অলরেডি আপনি পে করে ফেলেছেন, অলরেডি ডান করে ফেলেছেন, এইটা কোনো একটা সময় গিয়ে কমপ্লিট হবে। যেমন এই যে টার্মিনাল 3 কথা, একটা টাইম স্লট দেওয়া আছে, ওই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। এর জন্য কিন্তু অ্যাডভান্স সিমেন্ট কেনা হয়েছে, রড কেনা হয়েছে, মানে একটা টার্মিনাল 3 বানাতে যা যা দরকার লজিস্টিক সাপোর্টসের সব কিন্তু কেনা হয়ে গেছে, ওগুলোর বিল পাস হয়ে গেছে, বাজেট দেওয়া হয়ে গেছে আরো অনেক বছর আগে। এখন এটা ওরা আস্তে আস্তে শেষ করছে এবং একটা টাইম লাইনের মধ্যে এটাকে শেষ করতে হবে। আমরা ডেভেলপারসদের কাছে বাসার যে কন্ট্রাক্ট, ওটাও কি রকমের হয়, অ্যাডভান্স আমরা হচ্ছে তাদেরকে ল্যান্ড দিয়ে দিই, তারা আস্তে আস্তে আমাদেরকে অ্যাজ পার প্ল্যান আমাদেরকে একটা বাসা বানায় দিয়ে দেয়। তারপরে আপনারাও এই ম্যাডাম, চেষ্টা আবার বলবেন, আমি বুঝি নাই। শিওর, এক্সিকিউটরি কন্ট্রাক্ট বলতে বোঝানো হচ্ছে যে আমাদের কাজটা শেষ করতে উই হ্যাভ স্টিল সামটাইমস উই হ্যাভ স্টিল টাইম টু এক্সিকিউট দ্যাট ওয়ার্ক, বাট এটার পেমেন্ট আগে হয়ে গেছে, বাজেট আগে পাস হয়ে গেছে, অথবা একটা পার্টি আগেই কাজ শেষ করে ফেলেছে, পরে একটা পার্টি কাজটা সম্পন্ন করবে। আরো ইজি করে বলে দেই, ধরেন আমি ডক্টর, আপনি হচ্ছেন আমার পেশেন্ট, আমি দাঁতের ডক্টর, আমি আপনার কাছ থেকে আগেই টাকাটা নিয়ে নিব, তারপরে আস্তে আস্তে আপনার 32টা দাঁতের ট্রিটমেন্ট করব বা 8টা দাঁতের ট্রিটমেন্ট করব। তার মানে আপনি কিন্তু আগেই টাকা দিয়ে আপনার পোর্শনের কাজ ডান, আমি এখন আমার সময় মতো আমার পোর্শনের কাজ আপনাকে করে দিচ্ছি। এখানে কন্ডিশন একটাই থাকে যে টাইম বাউন্ডটা দেওয়া থাকে। এখন আপনার 8টা দাঁতের যদি ট্রিটমেন্ট আমি 8 বছর ধরে করি তাহলে তো হবে না, তো একটা টাইম তো বেঁধে দিতে হবে। সো এক্সিকিউটরি কন্ট্রাক্ট বলতে বোঝানো হয় একটা পার্টি অলরেডি ডান করে ফেলে কাজ, আরেকটা পার্টি করতে থাকে কন্টিনিউয়াল প্রসেসে। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, সো আমি যদি এখন বলি যে আমি আমার পার্টনারকে অ্যাডভান্স 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, এখন আমার পার্টনার আরো 10 লাখ টাকা ইনভেস্ট করে এই 20 লাখ টাকার প্রোডাক্ট কানাডা থেকে কিনে নিয়ে আসবে।
দিস ইজ আ কন্ট্রাক্ট, যেটাকে আমরা এক্সিকিউটরি কন্ট্রাক্ট বলতে পারবো। আমি আমার পোর্শনে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, আমার ফ্রেন্ড এখন কানাডায় যাবে বা আমার পার্টনার যে ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আসবে, তারপরে উই উইল সেল দ্যাট। সো আমি আমার পোর্শনের কাজ কিন্তু ডান করে দিয়েছি। আর এখন এক্সিকিউটেড কন্ট্রাক্টের কথা বলি, যেমন আমি আপনাদের 3 ঘন্টা ক্লাস নিব, তারপরে আপনাদের একটা এক্সাম নিব। তার মানে এটা কি সাইমultaneous প্রসেস? আমি একটা জিনিস শেষ করার সাথে সাথে আপনারা আরেকটা জিনিস শুরু করে শেষ করে ফেলবেন। সো আমরা দুইজনই কি একই টাইম স্লটে, একই টাইম বাউন্ডে দুইটা কাজ শেষ করছি। আপনারা মুদির দোকানে যাচ্ছেন, প্রোডাক্ট কিনছেন, টাকা দিচ্ছেন, প্রোডাক্টটা কেনা শেষ হওয়ার সাথে সাথেই টাকাটা দিয়ে দিচ্ছেন, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই এক্সাম দিয়ে দিচ্ছেন। এই ধরনের কন্ট্রাক্ট গুলোকে বলা হয় এক্সিকিউটেড কন্ট্রাক্ট। ওকে, লাস্ট ওয়ান, ভেরি ইজি। অন দ্য বেসিস অফ লায়াবিলিটি, কে কতটুকু প্রমিস করবে, কে কতটুকু প্রফিট শেয়ার করবে, কে কতটুকু টাকা পয়সা দিবে, কার কতটুকু রেসপন্সিবিলিটিস থাকবে, এটার উপরে বেস করে আমরা দুইটা কন্ট্রাক্ট ভাগ করতে পারি। একটাকে বলা হয় বাইলেটারাল, আর একটাকে বলা হয় ইউনিল্যাটারাল। সো বাইলেটারাল আমরা এটাই বুঝতেছি, বোথ, বাই মানে দুই পার্টি, দুই পার্টি যখন কোনো কিছু করার জন্য প্রমিস করে, দুই পার্টিই করবে। যেমন এক পার্টি সেল করবে, এক পার্টি বাই করবে, এক পার্টি টাকা দিবে, আরেক পার্টি প্রোডাক্ট কিনবে। এই ধরনের রিলেশনশিপ গুলোকে আমরা বাইলেটারাল কন্ট্রাক্ট বলি। আর ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট মানে হচ্ছে এক পার্টি শুধু কাজ করবে অন বিহাফ অফ আদার পার্টি। যেমন এখানে এক্সাম্পল দেওয়াই আছে, আমি ধরেন আমার ফোন হারাই ফেলছি, আমার বিহাফে পুলিশ অথবা র্যাব অথবা কোনো প্রশাসনের কেউ আমার ওই ফোনটা খুঁজে দিবে। আমি কিন্তু আর কোনো পারফরমেন্স করছি না, আমার পোর্শন ডান, ফোন হারানো ডান আমার। এখন ওই ফোনটা খুঁজে আনার দায়িত্ব হচ্ছে আমি যাকে এখানে রেজিস্টার করেছি, আমি যাকে এখানে দায়িত্ব দিয়েছি। সো পুলিশ যতক্ষণে না আমার ফোন খুঁজে আনছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত চুপচাপ আছি। সে যদি ব্যর্থ হয় তখন আমিও ব্যর্থ হয়ে যাব, সে যদি ফোন খুঁজে পায় তাহলে আমিও আমার জিনিসটা পেয়ে গেলাম। সো এই যে আমার বিহেভে কেউ কাজ করছে বা একটা পার্টি স্টপ থাকে আরেকটা পার্টি কাজ করে, এই সিচুয়েশনটাকে বলা হয় ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট। সো এই দুইটা টাইপস কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখান থেকে প্রশ্ন আসবে, এটা আমরা বুঝতেই পারছি। এখন আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটার একটা সামারি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা কেউ মুখস্থ করবেন না, এই চ্যাপ্টারটা। এটা বুঝতে পারলে পরে আপনার মানে আর আনসার করা মানে কোনো ব্যাপারই হবে না। তখন এখান থেকে আমাদের প্রশ্ন কি আসবে, একটা কেস স্টাডির মতো আসবে, আর এখানে আপনাদেরকে একটা কাইন্ড অফ এমসিকিউ এর মতো। ধরেন আমি আপনাদেরকে একটা শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করবো, এটা কি অফার হলো? তখন আপনারা লিখবেন ইয়েস, এটা অফার হয়েছে। এটা কি অ্যাকসেপ্টেন্স হলো? আপনারা বলবেন নো, এটা অ্যাকসেপ্টেন্স হয়নি। সো আনসারটা ইয়েস, নো, ফলস, ট্রু এরকমের হবে। সো চলেন এই চ্যাপ্টারটা আমরা শুরু করে ফেলি। আমরা এই চ্যাপ্টারটা পড়লে পরে 8টা জিনিস জানতে পারবো। প্রথম জিনিসটাই হচ্ছে অফার কি, অফার বলতে কি বোঝায়, ল এর ল্যাঙ্গুয়েজে অফার আলাদা নাকি আমরা যে অফার নর্মাল ল্যাঙ্গুয়েজে বুঝি সেটার সাথে মিল আছে। রুলস রিগার্ডিং ভ্যালিড অফার, একটা অফার ভ্যালিডেশনের জন্য কি কি রুলস আছে, একটা অফার হতে গেলে কি কি ভ্যালিডিটি থাকতে হয়। ল্যাপস অ্যান্ড রিভোকেশন অফ অফার মানে হচ্ছে আমরা কিছু সময়ের জন্য মানে ল্যাপস করছি, মানে বন্ধ রাখছি, আবার রেভোকেশনও করতে পারি, মানে প্রত্যাহার করে দিতে পারি, বাতিল করে দিতে পারি, বাদ করে দিতে পারি। সেটা কোন সিচুয়েশনে গেলে, একটা অফার আমি দিলাম, দেওয়ার পরে সেটাকে স্থগিত করলাম, আবার প্রত্যাহারও করলাম, দুইটা কন্ডিশন কখন করতে পারি। 4 নাম্বারটা হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকসেপ্টেন্স, আমরা অ্যাকসেপ্টেন্স ওয়ার্ডটার মানে জানবো, একটা অ্যাকসেপ্টেন্স হতে গেলে কি কি রুলস আছে, কমিউনিকেশন কিভাবে করা যায় অফার এবং অ্যাকসেপ্টেন্সের জন্য। লাস্ট ওয়ান হচ্ছে আমরা অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটাকেই রিভোকেশন করে ফেলবো, মানে বাতিল করে ফেলবো, প্রত্যাহার করে ফেলবো কোন সিচুয়েশনে থাকলে। সো এই 8টা জিনিস জানলে আমরা জানতে পারবো যে কখন অফার ভ্যালিড হচ্ছে, কখন অ্যাকসেপ্টেন্স ভ্যালিড হচ্ছে, কখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে বোথ, এবং কোন কোন ক্ষেত্রে আমরা আসলে অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটাকে স্থগিত অথবা প্রত্যাহার করতে পারি। সো একটা ওভারঅল সিনারিও আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারে বুঝবো। এবার আসেন, প্রপোজাল অথবা অফার এই দুইটা বলতে কি বোঝায়। প্রথমত প্রপোজাল এবং অফার দুইটা সেম ল্যাঙ্গুয়েজ, এবং আমরা যে নর্মাল ল্যাঙ্গুয়েজে প্রপোজাল বলতে যা বুঝি, অফার বলতে যা বুঝি, ল এর ল্যাঙ্গুয়েজেও তাই বোঝানোই হয়।
একটা প্রপোজাল বা অফারের নর্মাল মিনিং হচ্ছে আমার কতটুকু উইলিংনেস আছে সেটা আমি এক্সপ্রেস করছি। তো অ্যামাউন্ট অফ উইলিংনেস যেটাকে আমি এক্সপ্রেস করি সেটাকেই বলা হয় অফার অথবা প্রপোজাল। আমি একটা টার্মই ইউজ করছি, দুইটাকে সিমিলার মিনিংই আছে, সো আমি অফার বলে এটাকে ডিনোট করছি। সো আমার কতটুকু উইলিংনেস আছে সেটা আমি কতটুকু এক্সপ্রেস করছি, এইটাই হচ্ছে অফার বলা হচ্ছে। এবং এই এক্সপ্রেশনসটা মানে এই এক্সপ্রেশনস অফ উইলিংনেস অথবা অ্যাবস্ট্রেন, মানে আমি হয় কিছু করতে চাই অথবা আমি কিছু করতে চাই না, এই দুইটার যে আমার এক্সপ্রেশন, এটা ডেফিনেটলি আমার আরেকটা মানুষকে দেখাইতে হবে, মনে মনে রাখলে তো হচ্ছে না। আরেকটু ইজি করে বলি, ধরেন আপনি আজকে ক্লাসটা করতে চান, দিস ইজ ইয়োর উইলিংনেস। আজকে ক্লাসটা করতে চান না, দিস ইজ ইয়োর অ্যাবস্ট্রেন ফ্রম ডুইং সামথিং, মানে আপনি করতে চাচ্ছেন না। দুইটা জিনিসই কিন্তু অফার। সো আপনারা আমাকে আজকে অফার করেছেন হ্যাঁ ক্লাস করব, সো এটা তো আমাকে অফার করতে হয়েছে, আপনি তো মনে মনে রাখলে এটা হতো না। আবার হচ্ছে আপনারা আজকে ক্লাসটা করতে চাচ্ছেন না, সেটাও আমাকেই কমিউনিকেট করতে হবে, আমি হচ্ছে আরেকটা পার্টি। সো যখন আপনারা কিছু করা এবং না করা দুইটার যে কোনো একটা সিচুয়েশন অন্য একটা পার্টিকে বলেন, সেটাই তখন অফার বা প্রপোজাল হয়ে যায়। সো ডেফিনেটলি আরেকটা পার্টির কাছে এটা এক্সপ্রেস করতেই হবে। 3 নাম্বারটাতে বলা হয়েছে দ্য এক্সপ্রেশনস অফ উইলিংনেস টু ডু সামথিং অর abstain from doing something must be made with a view to obtaining the absent of the other person to such act or abstinences। আচ্ছা, এটা বলতে কি বুঝিয়েছে? আমি শুধু বললেই হবে না, মানে অপর পক্ষ আমার এটাকে একসেপ্ট করছে নাকি একসেপ্ট করছে না, এটাও আমাকে জানতে হবে। সো এই 3টা কথা অনেক কঠিন ভাবে বলা থাকলেও একদম ইজি ভাবে আমি বলে দিই। আপনারা আমাকে আজকে কোনো একটা কিছুর প্রপোজাল দিয়েছেন, আমি একটা ফোন কিনতে চাই, মনে মনে রাখলে তো এটা হবে না, এটা হয় আপনার প্যারেন্টসকে বলতে হবে, অথবা আপনার স্পাউসকে বলতে হবে, অথবা আপনার কলিগকে বলতে হবে, অথবা দোকানদারকে বলতে হবে। সো কোনো একটা পার্টিকে বলতে হচ্ছে, সো একটা পার্টি এখানে ইনভলভ থাকে যে আমি একটা ফোন কিনতে চাই। আরেকটা সিচুয়েশন হচ্ছে আমি ফোন কিনতে চাই না, তাহলে না কিনতে চাইলে আপনি বলে দিবেন যে আমি কিনতে চাই না। সো একটা পার্টি এখানে ডেফিনেটলি থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনি যেই পার্টিকে বলছেন সে আপনার এই অফারটা একসেপ্ট করছে কিনা। হ্যাঁ, আমার কাছে iPhone 17 নাই, দোকানদার বললো, তাহলে আমি একসেপ্ট করে নিলাম কি আমার কাছে নাই, সো আপনাকে আমি আর কিছু অফার করতে পারতেছি না, ইনা রিপ্লাই। সো আপনি তখন ওই দোকান থেকে চলে যাবেন। আরেকটু ইজি করে বলি, আমি আর আপনি দুইটা পার্টি, আপনি আমাকে বললেন যে আমরা চলো কোকা কোলার বিজনেস করি বা কোলার বিজনেস করি। সো আমাকে একটা পার্টি আর একটা পার্টিকে বলা লাগলো, আপনার আপনার উইলিংনেসটাকে শো করা লাগলো, এবং আমি বললাম না আমি কোকা কোলার বিজনেস করব না, আমি শুধু মিনারেল ওয়াটারের বিজনেস করব। তার মানে আপনার অফারের এগেনস্টে আমার অ্যাকসেপ্টেন্স হচ্ছে 0 বা নীল। উল্টা আমি আপনাকে অফার করলাম যে কোকা কোলা না, মিনারেল ওয়াটার আমরা সেল করি। তখন আপনার যদি এই অফার পছন্দ হয়, আপনি তখন এক্সপ্রেস করবেন অফ ইউর উইলিংনেস, ঠিক আছে চলো আমরা তাহলে কোকা কোলা না করে পানির বিজনেস করি। তো তখন কি হয়ে গেল, অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটাই ভ্যালিড হয়ে কন্ট্রাক্টে ফর্ম করলো। ঠিক আছে, তো এখান থেকে 3টা জিনিস আমরা জানতে পারলাম, একটা হচ্ছে উইলিংনেস অথবা আপনি এটা করতে চান না, 2 নাম্বার হচ্ছে আদার পার্টিকে কমিউনিকেট করা, 3 নাম্বারটা হচ্ছে একসেপ্টেড হয়ে আসতে হবে। একসেপ্টেড না হয়ে আসলে আপনার অফার কিন্তু মেয়ার ইনভাইটেশন হয়ে যাবে, যেটা আমরা নেক্সট স্লাইডে পড়তে যাচ্ছি। অফার যখন একসেপ্টেড হয় না তখন সেটাকে মেয়ার ইনভাইটেশন অথবা ইনভিটেশন বলা হয়। আচ্ছা, দেখেন, a mere statement of intention is not an offer। এটাকে আমরা ইন্টেনশন, ইনভাইটেশন যেটাই বলবেন, ইটস অল ফাইন। সো a mere মানে হচ্ছে শূন্য, স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার মানে কি? যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়াই আছে, আই মে সেল মাই মোটর সাইকেল, আই মে সেল, আমি বিক্রি করতে পারি, আমি বিক্রি করব কিন্তু বলছি না। if I can get 14,000 টাকা for it, this is a mere intention to the offer. But if M says to N, will you buy my motorcycle for 14,000 টাকা, it is a proposal or offer. এখন আরো ইজিলি বলে দিই, আমি যখন বলছি যে আহ, আমি এটা করতে চাই, আপনি কি আমার সাথে করবেন,
তখন এটাকে প্রপোজাল বা অফার বলা হয়, আমি তো অফারই করছি। আরেকটা জিনিস হয় যে আমার কাছে গোল্ড আছে, গোল্ডের দাম বাড়লে পরে আমি সেল করতে পারি, তার মানে আমি কিন্তু অ্যাকুরেসি দিচ্ছি না, এখানে আমার কথা কিন্তু অ্যাকুরেসি নাই, আমি করতে পারি, কন্ডিশন আছে, হলে হতে পারে। এই ধরনের সিচুয়েশন গুলাকে আমরা প্রপোজাল বা অফার বলতে পারবো না, এটাকে বলা হয় মেয়ার স্টেটমেন্ট। ওই যে আমরা বলি না যে ইফ আই আই উইশ ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতে পারতাম, তার মানে দিস ইজ নট অ্যান অফার টু মাই লাইফ, দিস ইজ জাস্ট এ মেয়ার স্টেটমেন্ট। যদি হতে পারতাম তাহলে এটা হতো। সো অফারের মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কখন এটা অফার হয় আর কখন এটা মেয়ার স্টেটমেন্ট হয়। আচ্ছা, আপনারা এখানে একটা খুব বেসিক পার্থক্য দেখতে পাচ্ছেন মেয়ার ইন্টেনশন এন্ড অফারের মধ্যে। দেখেন, মেয়ার ইন্টেনশন বলতে বোঝানো হয় যে কোনো একটা প্ল্যান অথবা একটা থট আমি করতে চাই, আমি প্ল্যান করছি। আর অফার মানে হচ্ছে একটা ক্লিয়ার এক্সপ্রেশনস যে আমি করব, একটা এগ্রিমেন্ট, লাইক আমি আমার এটা সেল করতে চাই, আমি এই বিজনেসটা স্টার্ট করতে চাই। সো একটা হচ্ছে একদম আমার থট অথবা একটা প্ল্যানিং প্রসেস, আর অফার মানে হচ্ছে এক্সিকিউশন প্রসেস, আমি এটা করতে চাই। লিগ্যাল ভ্যালু বলতে বোঝানো হয়, দেখেন আপনি মনে মনে অনেক কিছুই চিন্তা করতে পারেন, অনেক কিছুই প্ল্যান করতে পারেন, এটার জন্য তো আপনি বাক স্বাধীনতা আপনার ফ্রি। সো আপনি এটা লিগালি কোনো কিছুতে বাউন্ডেড না, আপনি কোনো কিছুতে আপনার বাউন্ডারিজ নাই। কিন্তু যখনই আপনি একটা অফার করে ফেলবেন তখন কিন্তু আপনি পিছপা হলে মানে হবে না। যেমন আপনি একটা ফ্ল্যাট সেল করতে চাচ্ছেন, মানুষকে অফার দিয়ে বেড়াচ্ছেন, 2 দিন পরে আপনি অফারটা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু মানুষ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু বলতে পারবেন না যে অ্যাজ সাচ কিছু হয় নাই, আমি এখন করতে চাই না। তখন নেক্সট টাইম আপনি কোনো কিছু অফার করলে মার্কেটে আপনার কাছ থেকে কেউ কিছু কিনবে না, কারণ আপনার তো অফারের ঠিক ঠিকানা নাই। কমিউনিকেশন মানে হচ্ছে মেয়ার ইন্টেনশন মনে মনে হতে পারে, আপনি অনেক মানুষকে বলতে পারেন, কারণ আমরা অনেক প্ল্যান করি, মানুষের সাথে শেয়ার করি, এর মানে এই না যে ওটা আমরা অফার করছি। আর কমিউনিকেশন অফারে যেটা বোঝায় যে আপনার ডেফিনেটলি একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে আপনার উইলিংনেসের, অথবা আপনি কোনো কিছু করতে চাচ্ছেন না টু দ্য আদার পার্টি। যেমন আই এম থিঙ্কিং অফ সেলিং মাই বাইক, আর আই উইল সেল মাই বাইক ফর 10,000 টাকা। মেয়ার ইন্টেনশনে হচ্ছে নো ইন্টেনশন টু গেট দ্য আদার্স কনসেন্ট। যেমন আমার স্বপ্ন দেখতে গেলে, আমার একটা প্ল্যান করতে গেলে আমার কারো কনসেন্টের দরকার নাই, যে আমি কি এইটা বলতে পারি, এটাকে আমি করতে পারি, এটার জন্য আমার অন্য পার্টির কাছে কোনো কনসেন্ট বা অ্যাকসেপ্টেন্সের দরকার নেই। কিন্তু অফারের জন্য ডেফিনেটলি একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। যেমন আপনি আপনার পুরানো ল্যাপটপ আপনি কিনেছিলেন 50,000 টাকায়, বিক্রি করবেন 10,000 টাকায়। সো আপনি যখন এটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন মার্কেটে যে আমি এটা 2 বছর ইউজ করেছি, 50,000 টাকায় কিনেছিলাম, এখন 10,000 টাকায় সেল করতে চাই, এইটা ততক্ষণ পর্যন্ত আপনি সেল করতে পারবেন না যতক্ষণে মার্কেট প্লেসে আদার্স পার্টি এটা একসেপ্ট না করছে। আর আপনি মনে মনে অনেক কিছু চিন্তা করতে পারেন যে আমি আমার ল্যাপটপ 1,00,000 টাকায় সেল করব, অনেক কিছু চিন্তা করতে পারেন, কিন্তু এটার আপনার অন্যের জন্য কনসেন্টের দরকার নাই। যেমন রিসাইকেল মার্কেট প্লেসে মার্কেট প্রাইস কিন্তু ঠিক করা থাকে, আপনি কিন্তু এর থেকে কম বেশি করলে আপনাকে কিন্তু ওই মার্কেটে এন্ট্রি করতে দিবে না। যেমন পানির বিজনেসটাই খেয়াল করেন, পানির দাম 20 টাকা, 22 টাকা, 25 টাকা, আপনি যদি এখন 10 টাকায় পানি সেল করেন আপনাকে কিন্তু মার্কেট প্লেসে কেউ ঢুকতে দিবে না। সো আপনাকে যখন পানি অফার করতে হবে 10 টাকায়, তখন কিন্তু ওইটা আপনি করতে পারছেন না, কারণ মার্কেট প্লেসে আপনাকে একসেপ্ট করা হচ্ছে না। সো মেয়ার ইন্টেনশন আর অফার কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ওটা আনসার করতে থাকেন, আমি নেক্সট লিংক শেয়ার করে দিচ্ছি ক্লাসে। Recording stop. ঠিক আছে। তো আমরা মোটামুটি এখন মেয়ার ইন্টেনশন পড়ে ফেললাম এবং একটা অফারের মধ্যে ডিফারেন্সটা বুঝে ফেললাম। একটা কথাই বলে রাখি, অফার এবং মেয়ার ইন্টেনশনের মধ্যে একটাই বেসিক পার্থক্য, একটা হচ্ছে শেয়ারিং। অফারে আমরা অলওয়েজ আর একটা পার্টির সাথে শেয়ার করি, আর ইন্টেনশন যে অলওয়েজ শেয়ার করতে হবে এমন কোনো কথা নেই, মনে মনে রাখতে পারি, অনেকের সাথে শেয়ারও করতে পারি, বাট আমরা সেটাকে অফার করব না, জাস্ট শেয়ারিং, প্ল্যানিং, এক্সিকিউশন লেভেলে আমরা যাচ্ছি না, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা,
আমাদের মোটামুটি অনেকগুলো রুলস আছে একটা ভ্যালিড অফার হতে গেলে। তার মধ্যে বেসিক আমি 9টা রুলসই পেয়েছি যেগুলো আসলে ইম্পর্ট্যান্ট এবং জানা দরকার। সেই 9টা আমি এক এক করে বলবো। এই 9টারই এক্সাম্পল সহকারে এই স্লাইডের সব বলা আছে। এক্সাম্পল গুলো আপনারা একটু একটু করে দেখবেন, আর আমি আমার মতো এক্সাম্পল দিয়ে আলাদা করে বুঝাচ্ছি এটা। সো একটা অফার ভ্যালিড হতে গেলে প্রথম জিনিসটাই হচ্ছে অফারটা এক্সপ্রেস অথবা ইমপ্লাই করতে হবে। তার মানে ইদার এটা ওয়েল ডকুমেন্টেড হতে হবে, রিটেন, সবকিছু বলা থাকবে, সবকিছু এক্সপ্রেস করা থাকবে, অর এটা ইমপ্লাইড হবে। যেমন আপনি আপনার বিজনেসে প্রফিট শেয়ার করবেন, আপনি ইনভেস্ট করবেন, লস হলে সেটা শেয়ার করবেন, আপনি স্লিপিং পার্টনার রাখতে পারেন, আপনি 3 বছরে গ্রোথ করতে পারেন। এই জিনিসগুলো না বললেও ইদার ওয়েজ ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো এটাকে ইমপ্লাইড বলা হচ্ছে। কিছু জিনিস তাকে সব বলে দেওয়া থাকবে না। যেমন অফিসে 9টা 5টা অফিস, এটা যেমন বলে থাকতেই হবে। অনেকের আছে 10টা 6টা অফিস আছে, অনেকের আছে 8টা 4টা অফিস, অনেকের আছে 6 ঘন্টা অফিস করলেই হয়। এই যে এক একটা অফিসের রুলস এক এক রকমের, এটা কিন্তু এক্সপ্রেসিভ হতে হবে। নাহলে তো আপনি বুঝবেন না যে আপনার অফিসের সাথে অন্য অফিসের টাইম লাইন তো মিলবে না। সো ওইটা এক্সপ্রেসড হতে হয়। কিন্তু অফিসে গিয়ে আপনি আপনার পার্সোনাল জিনিস প্রিন্ট আউট করতে পারেন না। আপনি যেটা ফটোকপি করতে পারেন কিন্তু সেটা সবই আপনি প্রিন্ট আউট করতেছেন, সবকিছু কালার প্রিন্ট করতেছেন, অফিস থেকে বিভিন্ন জিনিসপাতি নিয়ে চলে আসতেছেন, সাপ্লাইস। এটা যেমন আমরা করতে পারি না। এই জিনিসটাই হচ্ছে ইমপ্লয়েড। সো অফার দুইটা ওয়েতে এক্সপ্রেসড হতে হবে, একটা হচ্ছে এক্সপ্রেসিভ ম্যাডাম ওয়েতে এটা আর আমি বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ শিওর। ধরেন আপনাকে বলা হয়েছে আপনি স্কোয়ার লিমিটেডসে জয়েন করবেন। তো ওদের অফিস আওয়ার হচ্ছে 9টা থেকে 5টা। এটা যদি বলে না দেওয়া থাকে, আপনি কি আসলে অফিস আওয়ারটা মেনটেন করতে পারবেন? তা না। আপনার এমপ্লয়মেন্টের যে কন্ট্রাক্ট আছে ওখানে আপনাকে বলে দেওয়া থাকবে যে 9টা 5টা অফিস, অথবা 8 ঘন্টা অফিস, অথবা মর্নিং অ্যান্ড ইভিনিং শিফট অফিস, কিছু একটা তো বলা থাকতে হবে। দ্যাট ইজ কল এক্সপ্রেসিভ। আর ইমপ্লয়েড মানে হচ্ছে অফিসে গিয়ে আপনি যে ধরেন আপনি খুব কফি পছন্দ করেন, এর জন্য আপনি অফিসের টাকায় 50 কাপ কফি একদিনে খেয়ে ফেলবেন, এটা তো হতে পারে না। অথবা আপনি সব থেকে বেস্ট সাপ্লাইজ গুলো নিবেন, অফিসের স্টাপলার নিয়ে আপনি বাসায় চলে যাবেন, এটা কি করা যাবে? করা যাবে না। সো অফিসের কিছু রুলস আপনাকে রিটেন থাকবে, ওয়েল ডকুমেন্টেড থাকবে যখন আপনাকে অফিসে জবটা অফার করা হলো। আর কিছু জিনিস আছে এটা আপনি আপনার সেন্স থেকে কাজ করবে এবং আপনি মানুষকে দেখে শিখবেন। সবকিছু আপনার এমপ্লয়মেন্টের নোটিশে লেখা থাকবে না, অথবা ওই অফার লেটারটাতে লেখা থাকবে না। কোনোদিন কি লেখা থাকে এরকমের যে আপনি অফিস থেকে 50 মগ কাপ মানে কফি খেতে পারবেন না? এটা কি বলা থাকে যে একদিনে আপনি অফিসে এত মগ কফি খাবেন? এটা কি এইভাবে কিছু বলা থাকে? বাট আপনার সেন্স কি বলে যে যেহেতু আমি একটা কমিউনিটির মধ্যে কাজ করি, আমি তো সব বেনিফিটস আমি একা নিতে পারবো না, বা আমার ইচ্ছা আমার অ্যাডিকশনের জন্য আমি এটা করতেছি, এটা করতে পারি না। সো অফার হতে গেলে প্রথম জিনিসটাই যেটা হয়, এটা ওয়েল ডকুমেন্টেড হতে হবে কিছু জিনিস। আর কিছু জিনিস মানুষ যখন কন্ট্রাক্টের ভেতরে এন্টার করতেছে তখন তাকে বুঝিয়ে নিতে হবে যে তার কি কি কাজ করতে হবে। যেমন আপনি ধরে নেন আপনাকে 2 বছরের টেনিউর দিয়েছে, বলেছে যে আপনাকে 10% প্রফিট আনতেই হবে অর্গানাইজেশনের জন্য। আপনি দেখতেছেন আপনি যখন থেকে জয়েন করছেন আপনি 1 টাকা তো প্রফিট আনতে পারতেছেনই না, উল্টা আপনার জন্য অনেক লস হচ্ছে, আপনার জন্য অনেক প্রবলেমে পড়তেছে অর্গানাইজেশন। তখন আপনি নিজে থেকেই বুঝবেন যে আপনার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। দিস ইজ নট ইউর কিক। আপনি এখানে আনন্দ পাচ্ছেন না, এই জন্য কাজও হচ্ছে না। সো আপনাকে কিন্তু আর বলা লাগবে না যে হোয়াট টু ডু, কিভাবে কাজ করতে হবে। ইউ আর নট বাউন্ড টু নো থিংস ফ্রম আর রিটেন ডকুমেন্ট। সো ভ্যালিড একটা অফার হতে হলে দুই ভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে ইমপ্লয়েড ওয়েতে আর একটা হচ্ছে এক্সপ্রেস ওয়েতে। 2 নাম্বারটা হচ্ছে আহ, একটা অফার ডেফিনেটলি হতে হলে আমার কনসিকুয়েন্সেস চিন্তা করতে হবে, অ্যাবিলিটি চিন্তা করতে হবে, লিগাল রিলেশনশিপ গুলোকে চিন্তা করতে হবে। সোজা কথা, আমি যে কোনো কিছু অফার করার আগে আমার মাথায় থাকতে হবে এটার কনসিকুয়েন্স কি, এইটার লিগাল রিলেশনশিপ গুলো কি। আমার যদি অফারটাই হয় ইললিগাল, আমার যদি অফারটাই হয় খারাপ কনসিকুয়েন্সের জন্য, তাহলে ওই অফারটা আসলে ভ্যালিড কন্ট্রাক্ট করবে না। ওটা অফার হবে কিন্তু ভ্যালিড অফার হবে না। যেমন আমি জানি
যে আমি যদি তামাকের বিজনেস করি এবং সোসাইটিতে টোবাকো ছড়ায় দিই আমার বিজনেসের মাধ্যমে, এটার কনসিকোয়েন্স খুব খারাপ হবে। আমাদের নেশনালি আমরা অনেক খারাপ করব, মানুষজন এডিক্টেড হয়ে যাবে, মানুষের টাকা পয়সা টোবাকো প্রোডাক্ট কিনতে চলে যাবে। সো এটা মানে অফারটা ভালো, অনেক মানে অনেক ভ্যালিড, অনেক প্রফিটেবল, কিন্তু এটা আসলে একটা ভালো অফার হয় না সোসাইটির জন্য। So আপনাকে অবশ্যই লিগাল রিলেশনশিপ এবং কনসিকোয়েন্সটা চিন্তা করতে হবে। যেমন আমরা অ্যালকোহলের বিজনেস করতেই পারি, এখন অ্যালকোহলের বিজনেস আপনি ড্রাগস হিসেবেও করতে পারেন, আবার মেডিকেল সায়েন্সের জন্যও করতে পারেন। এখন দুইটার ভ্যালিড রিলেশনশিপ, লিগাল রিলেশনশিপ, কনসিকোয়েন্সেস দেখে আপনাকে অফারটা করতে হবে মার্কেটে। চিন্তা করেন কোকা কোলা, আমরা জানি কোকা কোলার কোনো ফুড ভ্যালু নেই, তারপরেও এটা সেল হচ্ছে। এটা কনসিকোয়েন্স কি? মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওবেসিটি হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো খেয়ে। সো এখন দেখবেন মানুষ কি করে মার্কেটে, এখন কোকা কোলাটাকে ডিফারেন্ট ওয়েতে অফার করে, ডায়েট কোলা, জিরো ক্যাল, এভাবে করে তারা সেল করে। কেন করে? কারণ তারা বুঝতে পেরেছে যে ডার্ক কোকা কোলা এটা যদি আমি নর্মালি সেল করি এটা মানুষের হেলথের জন্য খারাপ। সো এটাকে ডিফারেন্ট ফরম্যাটে তারা মার্কেটে আনতেছে। হ্যাঁ, ডেফিনেটলি ওইটার আবার মার্কেটিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট, ঠিক আছে। আমরা বলি যে সুগার ছাড়া মিষ্টি খান, ওটা একদমই আমি বলবো অন্য ধরনের একটা মার্কেটিং পলিসি, ওইটাও যেমন খারাপ। কিন্তু এখন আহ, আমরা ডিরেক্টলি হচ্ছে খারাপ জিনিসটাকে অফার করব না, একটু স্ট্র্যাটেজিক্যালি অফার করব, যাতে করে আমরা আসলে লিগাল রিলেশনশিপে যেতে পারি এবং লিগাল কনসিকোয়েন্সের মধ্যে থাকতে পারি। সো এটাকে আরেকটু ইজি করে যদি বলি, একটা অফার ভ্যালিড হতে গেলে দুইটা জিনিসের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে এটার কনসিকোয়েন্সেস কি, ভালো হবে না খারাপ হবে, আর সেকেন্ডটা হচ্ছে এখানে আমার লিগাল রিলেশনশিপ আছে কি নাই। আমি যে বিজনেসটা করছি এখানে আমি যার সাথে বিজনেস করছি, যেই দেশে বসে করতেছি, সেখানে আমার রিলেশনশিপ কেমন। হুম এখন আমি এখন চাইলে ইসরায়েলে গিয়ে বিজনেস করতে मैंने পারবো तो না, কেন वो পারবো चार्ज না? दो दूसरा। কেন পারবো না? কারণ হচ্ছে ইসরায়েলের সাথে আমাদের লিগাল রিলেশনশিপ নাই। সো আমরা যতই প্রফিটেবল অফার হোক না কেন বা বিজনেস হোক না কেন, আমরা সেটা করতে পারবো না। 3 নাম্বারটা হচ্ছে দ্য টার্মস অফ দ্য অফার মাস্ট বি সার্টেন। কোনো ধরনের লস অফ ওয়ার্ড, ভেগ, অস্পষ্টতা, ইনট্রান্সপারেন্সি থাকা যাবে না। আপনি যখন অফার করছেন, আপনি কোয়ালিটি, কোয়ান্টিটি, কত টাকা প্রফিট, কয়টা প্রোডাক্ট, কোথা থেকে তৈরি হচ্ছে, এটার অরিজিনালিটি কি, এটার রিসোর্স কি, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি সার্টেন। যেমন আমি যদি বলি আমি জামদানি শাড়ি সেল করব, আমি জামদানি শাড়ি কোথা থেকে নিয়ে আসবো? শীতলক্ষ্যার পাড় থেকে নিয়ে আসবো, অথবা জামদানি পল্লী থেকে নিয়ে আসবো 80 কাউন্টের শাড়ি। এই যে আমি এত ডিটেলসে বলছি, তার মানে আমি যখন আমার কাস্টমারদের কাছে বিজনেসের জন্য অফার দিচ্ছি, তারা জানবে আমার প্রোডাক্টটা কি ধরনের, আমার বিজনেসটা কি ধরনের, আমার মডিউলস কি। সো কখনো কোনো ইনট্রান্সপারেন্সি এবং ভেগ কিছু থাকলে অফারটা ভ্যালিড হবে না। এবার আসেন 4 নাম্বারটা, এটা তো একটু আগে আমরা পড়ে আসলাম, অ্যান ইনভাইটেশন টু অফার ইজ নট অ্যান অফার। আমি জাস্ট ইনভাইট করেছি, ওই যে মেয়ার ইন্টেনশন যেটা। সো একটা ইনভাইটেশন করা মানেই অফার দেওয়া না। আমি আপনাকে বললাম দোস্ত বিজনেস করবি, বা আপনাকে বললাম চলেন পার্টনার হয়ে বিজনেস করি, এটা মানে আমি আপনাকে অফার করে ফেলছি, নেক্সট ডেতে আমরা বিজনেস করে ফেলবো, জিনিসটা এরকমের না। সো মেয়ার থিংস ক্যান নট বি ভ্যালিড, দাস ইট ইজ নট আ ভ্যালিড অফার। 5 নাম্বারটাতে বলা হয়েছে না অফার ক্যান বি স্পেসিফিক অর জেনারেল। স্পেসিফিক হওয়া তো আপনারা বুঝতেছেনই, সার্টেন আর স্পেসিফিকের মধ্যে পার্থক্য হচ্ছে সার্টেনিটি মানে হচ্ছে এটা কতটুকু সার্টেন, কতটুকু ট্রান্সপারেন্ট, কতটুকু এটার ভিতরে কথা আছে যেটা শুনলে পরে আমি বুঝতে পারবো আমার অফারটা কি নিয়ে। আর স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট করা। যেমন আমি 6 মাসের জন্য বিজনেস করবো, একদম নির্দিষ্ট কথা। জেনারেল, আমি আমার জামা কাপড়ের বিজনেস B2C মার্কেটে করবো, একদম জেনারেল কথা। সো সার্টেন মানে হচ্ছে অবভিয়াস থিংস, আর স্পেসিফিক মানে হচ্ছে বেসিক, যেটা নির্দিষ্ট করে বলা আছে। আর জেনারেল তো আমরা বুঝতেছি সাধারণ, একটা বিজনেস করা যে রকমের সাধারণ অফার গুলো আছে সেগুলো সবই দিতে হবে। যেমন আমি আর আপনি যদি বিজনেস করতে চাই, আপনাকে আর আলাদা করে বলতে হবে না যে আপনি আমার সাথে প্রফিট শেয়ার করবেন, কারণ বিজনেসের মেইন উদ্দেশ্যই হচ্ছে প্রফিট শেয়ার করা। সো এটা বলা না বলা ইজ আ জেনারেল থিং, এটা বিজনেস মানুষ করেই প্রফিটের জন্য। 6 নাম্বারটা হচ্ছে অ্যান অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারি।
তার মানে ওই যে থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, অপোনেন্ট পার্টি, অপোজিট পার্টি, আরেকটা পার্টির সাথে এটা অবশ্যই কমিউনিকেট করতে হবে। মনে মনে যদি আমি রেখে দিই তাহলে তার অফারই হচ্ছে না। সো এটা একটা পার্টি থাকতে হবে। তারপরে 7 নম্বরটা হচ্ছে an offer should not contain a term the non-compliance of which would amount to acceptance. এটা মানে হচ্ছে accepted না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এই অফারটা কার্যকর হয়েছে। এখানে অবশ্যই দুই পার্টির সমঝোতা, কম্প্রোমাইজেস, স্যাক্রিফাইসেস, আন্ডারস্ট্যান্ডিং, দুই পার্টির মতামত, ওপিনিয়ন সবকিছু থাকতে হবে। 8 নম্বরটা হচ্ছে an offer can be made subject to any terms and condition. দেখেন আমি যখন আপনাকে অফার করছি কোনো কিছু, অবশ্যই আমি একটা টার্ম বা কন্ডিশন দিব। দেখবেন জিপি অথবা টেলিকম কোম্পানিগুলোর যে অ্যাডভার্টাইজমেন্ট, ওরাও তো অফারই করছে। 5 টাকায় এত জিবি ইন্টারনেট, এতদিন কথা বলতে পারবেন। নিচে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। বেবি ফুডে বাচ্চা খুব হেলদি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য। এই শর্তগুলো তো অফারে থাকতেই হবে। এখন আমরা দেখি যে 70% অফ অ্যাপেক্স এর জুতার উপরে ছোট্ট করে লেখা থাকে সিলেক্টিভ প্রোডাক্টস, ওই যে ওটাই হচ্ছে শর্ত। সো কিছু টার্মস এন্ড কন্ডিশন না দিলে তো একটা অফার কখনোই ভ্যালিড হয় না। লাস্ট ওয়ান, টু আইডেন্টিক্যাল ক্রস অফার্স ডোন্ট মেক আ কন্ট্রাক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুব সময় নিয়ে আমরা পড়বো। একটু খেয়াল করে যদি দেখি, এখানে বলা হয়েছে একটা কন্ট্রাক্ট ক্রস ওভার হতে পারবে না। যেমন আপনিও আমাকে অফার দিচ্ছেন, আমিও আপনাকে অফার দিচ্ছি, খালি অফারই দিচ্ছি, অ্যাকসেপ্টেন্স আর নাই। আপনি একটা ওপিনিয়ন দিচ্ছেন, আমিও একটা ওপিনিয়ন দিচ্ছি, তাহলে এটা কি আসলে একটা অফার হয়? তাহলে অফার না হলে তো এটা কন্ট্রাক্টই হবে না। এখন একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। ধরেন আজকে 21 তারিখ, আমি আপনাদের মধ্যে একজনকে বললাম যে আমি ধান ক্ষেতে লিজ নিব 21 তারিখ। এইটা আমি আপনাকে অফার ধরেন একটা লেটারের মাধ্যমে দিলাম। আপনার এটা পৌঁছাইতে পৌঁছাইতে 22 তারিখ হয়ে গেল। এখন 22 তারিখের আগেই আপনি যদি আমাকে আরেকটা অফার দেন যে আমি একটা গম ক্ষেত লিজ নিতে চাই, তো আপনাকে আমি ধান ক্ষেতের জন্য অফার দিলাম, আপনি গম ক্ষেতের জন্য আমাকে অফার দিলেন, দুইটা অফার কি হলো, ক্রস হয়ে গেল। তো এখন আপনি একসেপ্ট করবেন না আমি একসেপ্ট করব? যেহেতু আমি আগে আপনাকে অফারটা পাঠিয়েছি, ডেফিনেটলি আমারটা আগে হয় ক্লোজ হতে হবে অথবা একসেপ্টেড হয়ে আসতে হবে। তার আগেই আপনি আমাকে যে অফারটা করে ফেললেন, এই পুরো সিচুয়েশনটাকে বলা হচ্ছে নন কন্ট্রাকচুয়াল সিচুয়েশন। শুধু অফার দিয়ে গেলে, ক্রস ওভার হয়ে গেলে, এটাতে কোনো ধরনের কন্ট্রাক্ট হয় না। এখন আসেন সবগুলোর একটা করে এক্সাম্পল দেখি, তখন আরো জিনিসটা ইজি হবে। তো 9টা এলিমেন্টস দরকার হয় একটা অফারকে ভ্যালিড করার জন্য, এটা মোটামুটি একটু মেমোরাইজ করবেন। 9টার কোন একটা এলিমেন্ট যদি মিসিং থাকে, ধরে নিতে হবে অফারটা ভ্যালিড হয় নাই। সো এখান থেকে কেস স্টাডি এরকমের আসবে যে আমি 9টা এলিমেন্টস দিয়ে একটা প্রশ্ন বানাবো, আপনাদেরকে খুঁজতে হবে যে কোন এলিমেন্টসটা এখানে মিসিং আছে। ঠিক আছে, আজকেই প্রশ্ন দিয়ে দিব, বুঝে ফেলবেন। সো আসেন, 1 নম্বরটাতে বলা হয়েছে an offer may be express or implied. দেখেন এখানে একটা এক্সাম্পল পড়ি আমি। X writes to Y that he offers to sell his house to him for 80,000 টাকা. There is an express offer. X এবং Y দুইজন পার্টনার বা দুইজন পার্টি, রাইটস লিখেছে যে সে একটা বাসা সেল করতে চায় 80,000 টাকায়। সো এখানে কি কি সেল করছে? বাসা। কত টাকায়? 80,000 টাকায়। দুইটা কথা কি এখানে ক্লিয়ার আছে না? তাহলে এটাকেই বলা হচ্ছে এক্সপ্রেস অফার। মানে দুইটা কথা ক্লিয়ারলি বলা আছে, কি সেল করছে, কত টাকায় সেল করছে, কার কাছে করছে, ওয়াই এর কাছে, কে করছে, এক্স। তো পার্টির কথাও ক্লিয়ারলি বলা আছে, কি সেল করছে, কত টাকায় করছে, সব যখন বলা থাকছে, রিটেন, ওয়েল রিটেন ডকুমেন্ট, তখন সেটাকে এক্সপ্রেস অফার বলছে। তো এক্সপ্রেস করে ফেললে অফারটা ভ্যালিড হয়ে গেল। সেকেন্ডটা দেখেন, ইমপ্লাইডে কি বলা আছে, দ্য সিটি বাস কোম্পানি রানস বাসেস অন ডিফারেন্ট রুটস to carry passengers at the scheduled fares. There is an implied offer by the city bus. দেখেন আমরা জানি যে আপনারা মোস্টলি কোথা থেকে কোথায় বাসে ওঠেন বলেন তো? মেট্রোর কথা বলি। আমি ধরেন